হ্যালো স্টুডেন্টস, সবাইকে ভেরি গুড ইভিনিং। তো আমরা যে নতুন টপিকটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অ্যান্ড তার সঙ্গে মেকানিক্সও আছে, তাই না? এটা আমি তোমার হচ্ছে আগের দিন ভিডিওতে বলে দিয়েছিলাম, পুরো কোর্স ডিটেলস আমাদের। যদি তোমরা কোর্স ডিটেলসটা না জেনে থাকো তাহলে এখানে দেখো একটা আই ট্যাব পেয়ে যাবে। আই ট্যাবে গিয়ে ক্লিক করলে তোমরা পুরো কোর্সের ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে? যেখানে আমি কোন কোন সিলেবাস কভার করব বা কোর্স ফি কত, কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ তোমরা ওই ভিডিওতে গিয়ে পেয়ে যাবে। এবার চলো আজকে যেটা নতুন টপিক সেটা হচ্ছে প্রবাবিলিটি শুরু করি, ঠিক আছে? তো প্রবাবিলিটি শুরু করতে গেলে আমাদের কিছু টার্ম জানতে হবে, আরো কিছু টার্ম ছিল কিন্তু মেনলি আমাদের এই টার্মগুলো বারবার কাজে লাগে, এই কয়েকটা টার্মকে আমি অ্যাড করেছি। আচ্ছা, প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা। মানে কোনো একটা ঘটনা ঘটবে তার সম্ভাবনা কত, ঠিক আছে? বা বলতে পারো প্রবাবিলিটিতে আমরা অনিশ্চয়তার হার মাপতে পারি, ঠিক আছে? চলো এক একটা টার্মগুলো দেখে নিই আমরা। কি বলেছে? বলেছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্টে কি বলছে? র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট, অফ হবে না, of whose all result or outcomes are known but which one is going to happen at a particular performance is unknown to us। তার মানে কি? তার মানে হলো যে র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো একটা ঘটনা বা একটা এক্সপেরিমেন্ট বলতে পারি। কেমন এক্সপেরিমেন্ট? যাতে করে আমরা রেজাল্ট জানি যে তুমি এই এক্সপেরিমেন্টটা করলে কি কি রেজাল্ট পেতে পারো, কিন্তু পার্টিকুলারলি সেই মুভমেন্টে কোন রেজাল্টটা পাবে সেটা আমরা জানি না। যেমন ধরুন একটা কয়েনকে যদি টস করি আমরা, তাহলে হয় সেটা হেড পড়বে অথবা টেল পড়বে, এটা আমাদের কাছে ফিক্সড। হেড বা টেলের বাইরে কিছু হতে পারে না। বা একটা লুডো ছক্কা ফেললে সেখানে 1 2 3 4 5 6 অব্দি পড়তে পারে, এর বাইরে কিছু পড়বে না, তাই কি না? এগুলোর মধ্যেই পড়বে কিন্তু এক্স্যাক্টলি কি পড়বে সেটা আমরা জানি না। যখন লুডো খেলি তখন আমরা কি গুটিটাকে নাড়িয়ে ফেলে দিই। আমরা জানি যে 1 থেকে 6 এর মধ্যে কিছু একটা পড়বে, তাহলে এটা আমাদের কাছে নোন যে আউটকাম কি কি আসতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা সেই মুহূর্তে এক্স্যাক্টলি বলতে পারবো না যে কত আসবে। 1 থেকে 6 এর মধ্যে তো আসবে কিন্তু কোনটা আসবে আমরা জানি না। বা সেম ভাবে যখন গেম খেলি তখন কি হেড টেল টস করি, তাই কি না? আমরা জানি হয় হেড পড়বে নাহলে টেল পড়বে, কিন্তু যখন আমি টস করে ধরলাম কয়েনটাকে সেই মোমেন্টে ওটাকে হেড নাকি টেল আমরা বলতে পারবো না যতক্ষণ না সেটাকে আমরা দেখছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার যেগুলো ক্ষেত্রে ফিক্সড ভ্যালু নেই সেগুলো কিন্তু আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে পারবো না, বুঝা গেল? যেমন যদি বলি, ধরুন বৃষ্টি পড়ার ক্ষেত্রে যদি বলি যে আজকে ওয়েদারটা খারাপ করছে, তো এখানে বৃষ্টি পড়তেও পারে নাও পড়তে পারে, বা পড়লে কতটা মেজারমেন্ট করবো এক্স্যাক্টলি এখানে কোনো আইডিয়া নেই, তাই কি না? তো যে যেটা এক্স্যাক্টলি কোনো আইডিয়া থাকবে না যে কি কি আউটকাম হতে পারে, সেই জায়গাটা কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো না, ঠিক আছে? স্যাম্পল স্পেসটা কি? দ্য সেট অফ অল পসিবল ইভেন্ট পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য স্যাম্পল স্পেস অর ইভেন্ট স্পেস অর আউটকাম স্পেস। তাহলে এখানে তিনটে নাম, স্যাম্পল স্পেস বলতে পারো, ইভেন্ট স্পেস বলতে পারো, বা আউটকাম স্পেসও বলতে পারো। কি জিনিস? সেট অফ অল পসিবল ইভেন্ট পয়েন্ট, আচ্ছা, অল পসিবল ইভেন্ট পয়েন্টস মানে এক কথায়, যেমন যখন আমি কয়েনকে টস করলাম তখন হেড বা টেল পড়লো, এই দুটো হচ্ছে স্যাম্পল স্পেসের মধ্যে আছে। বা যখন লুডো ছক্কাকে আমি ফেললাম তখন 1 থেকে 6 অব্দি পড়লো, এই প্রত্যেকটা আউটকাম গুলোকে আমি এক কথা স্যাম্পল স্পেসের মধ্যে রাখবো। যা যা পসিবিলিটি আসে আমাদের আউটকামে, সবাইকে আমরা কি করব? স্যাম্পল স্পেসের মধ্যে রাখবো। তারপর আছে ইভেন্ট। ইভেন্টটা কি? ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট এনি সাবজেক্ট অর ইটস sample space is defined to be an event। তাহলে কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্টে আমরা যে স্যাম্পল স্পেসটা পেয়েছি সেখান থেকে তোমার কি করতে পারে, পুরো স্যাম্পল স্পেসটাকে বলতে পারি, ওখান থেকে পার্টিকুলারলি যে কয়টা আমার প্রয়োজন সেগুলোকে ইভেন্ট বলবো। যেমন ধরো তুমি বললে যে আমার হেডটাকে প্রয়োজন, তুমি কয়েন টস করে তুমি হেড চুজ করেছো, তাহলে স্যাম্পল স্পেসে থাকলো হেড এবং টেল, কিন্তু তোমার দরকার অনলি হেডটাকে, কারণ তুমি হেড চুজ করেছো, তাহলে সেক্ষেত্রে ইভেন্টটা হয়ে গেল অনলি হেড। এভাবে ভাবতে পারো যে ইভেন্টটা স্যাম্পল স্পেসের সাবসেট, ঠিক আছে? Equally likely event কি? In any random experiment, a set of event is said to be equally likely or mutually symmetrical if there is no reason to believe that any one of them
is more likely to happen than other. ইকুয়ালি লাইকলি বলে যে কেউ পড়তে পারে। এখানে যখন লুডোর ছক্কা তুমি ফেলছো 1 থেকে 6 অব্দি যে কেউ পড়তে পারে। এখানে কোনো ব্যাপার নেই যে 1 বেশি পড়বে বা 6 বেশি পড়বে বা 2 বেশি পড়বে, এরকম কোনো ব্যাপার নেই। যে কেউ যে কোনো মুহূর্তে পড়তে পারে। একইভাবে যখন আমরা একটা কয়েনকে টস করছি সেক্ষেত্রেও হেড বা টেল যে কেউ পড়তে পারে। এখানে কোনো ব্যাপার নেই, এখন থেকে কোনো বায়াসনেস থাকবে না যে এ বেশি পড়তে পারে ও কম পড়তে পারে, এরকম কোনো রকম কোনো বায়াসনেস থাকবে না। সবাই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, যে কোনো মুভমেন্টে পড়তে পারে। ঠিক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট টু ইভেন্ট আর সাইড টু বি, এখানে টুটা স্পেলিং মিস্টেক হয়েছে, two events are said to be mutually exclusive or disjoint if they can never happen simultaneously. তো দুটো আমি এক্সপেরিমেন্টকে বা দুটো ইভেন্টকে আমরা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন দুটো একসঙ্গে কখনো ঘটতে পারবে না। যেমন হেড এবং টেল, যে কোনো একটা করবে, দুটো একসঙ্গে পড়ার মতো কোনো রকম কোনো চান্স নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে হেড এবং টেল এরা দুজন হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, বা তুমি লুডো ছক্কার ক্ষেত্রে যে কোনো দুটো নিয়ে নাও, 1 2 নিতে পারো। 1 এবং 2 যে কোনো একজন পড়বে, একসঙ্গে দুটো কখনোই পড়তে পারে না। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু 1 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ, বা বলতে পারি যে কোনো দুটো, যখন দুটো একসঙ্গে পড়ার সম্ভাবনা নেই তখন সেই দুটোকে আমি বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার হচ্ছে নাল ইভেন্ট। নাল মানে ফাঁকা, তার মানে ইন এনি র্যান্ডম এক্সপেরিমেন্ট an event is said to be null event or an impossible event if it can never happen. তাহলে একটা ইভেন্টকে আমরা বলবো কি, সেটা হচ্ছে আমাদের নাল ইভেন্ট যদি সেটা কখনোই পসিবল না হয়। যেমন ধরো ফেললে তুমি লুডো ছক্কা, কিন্তু তোমার প্রয়োজন 7, এবার লুডো ছক্কা ফেললে সেখানে 1 থেকে 6 অব্দি আসবে, 7 কখনোই আসা পসিবল না, কিন্তু তোমার প্রয়োজন 7, সেক্ষেত্রে 7টা হচ্ছে তার নাল ইভেন্ট বা বলতে পারে ইম্পসিবল ইভেন্ট। একইভাবে হেড টেল তুমি ফেলেছো বা তুমি একটা কয়েনকে টস করেছো, কিন্তু তোমার প্রয়োজন 1, একটা কয়েনকে টস করলে সেটা হেড বা টেল আসবে, সেটা কখনো 1 বা 2 আসবে না। তো সেই ক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে নাল ইভেন্ট। ঠিক আছে, বা বলতে পারো ইম্পসিবল ইভেন্ট। তো ব্যাস, এই কয়েকটা মোটামুটি আমাদের টার্ম ছিল যে টার্মগুলো আমাদের একদম বেশি হিসেবে প্রয়োজন, কারণ এরপর আমরা এই টার্মগুলোকে ইউজ করবো বারবার, তাই কি না? এবার চলে যায় আমাদের ফার্স্ট প্রবলেম। প্রবলেমটা কি বলেছে? বলছে এ কয়েন ইজ টসড, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেজাল্ট উইল বি হেড। তাহলে একটা কয়েনকে টস করা হয়েছে, আমাদের প্রবাবিলিটি খুঁজতে হবে যাতে করে রেজাল্টটা কি হয়ে যাবে, হেড হয়ে যাবে। তো এখানে দেখো প্রবাবিলিটি যে ফর্মুলাটা সেটা কিন্তু লেখানো হয়নি। প্রবাবিলিটি অফ এ ইভেন্ট এ, কোন একটা ইভেন্ট এ যদি হয় তাহলে তার প্রবাবিলিটি কি, তার প্রবাবিলিটি হয় উপরে নাম্বার অফ favorable outcomes by number of sample space, বা বলতে পারো all possible outcomes। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে প্রবাবিলিটি কোন একটা তোমার হচ্ছে ইভেন্টের জন্য যদি এটা হয় সেই ইভেন্টটা, তার প্রবাবিলিটি কি করে বের করব, নাম্বার অফ ফেভারেবল আউটকাম, মানে তোমার যেটাকে প্রয়োজন তার নাম্বার কতগুলো, বাই তোমার হচ্ছে অল পসিবল আউটকামস, মানে কতগুলো আউটকাম আসতে পারে। এবার চলে যায় আমাদের এক্সাম্পল। কি বলেছে, এ কয়েন ইজ টসড, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেজাল্ট উইল বি হেড। তো তোমাকে প্রবাবিলিটি খুঁজতে হবে যাতে করে রেজাল্টটা কি হয়ে যাবে, হেড হয়ে যাবে। তার প্রথমত দেখি যে একটা কয়েনকে টস করলে আমাদের কি কি আউটকাম আসতে পারে। তাহলে ইন টসিং আ কয়েন
the sample space is স্যাম্পল স্পেসটাকে আমরা এস দিয়ে নাম দিই, কি কি হতে পারে, হয় তোমার হেড পড়বে না হলে টেল পড়বে, তাই তো? এটা হচ্ছে স্যাম্পল স্পেস, যে যখনই একটা কয়েনকে টস করব তখনই সেটা হয় হেড পড়বে আর না হলে তোমার হচ্ছে টেল পড়বে। এবার আমাদের কি দরকার, হেড দরকার। তাহলে এন অফ এস হচ্ছে আমাদের 2। হেড এবং টেল নাম্বার কটা যেখানে সংখ্যা, আউটকাম আমাদের দুটো পসিবল, তাই নাম্বার অফ এস হচ্ছে 2। ঠিক আছে, এবার লেট ধরে নাও যে, আচ্ছা এখানে পাশে লিখতে পারো যে where h রিকোয়েস্ট হচ্ছে হেড আর টি মানে হচ্ছে তোমাদের টেল। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার সো আচ্ছা এখানটায়, তাহলে এখানটায় বলতে পারি যে, এভাবে লিখতে পারি যে লেট দ্য ফেভারেবল ইভেন্ট সে ল্যাঙ্গুয়েজ তুমি চেঞ্জ করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, লেট দ্য ফেভারেবল ইভেন্ট হচ্ছে তোমার কি এ, তাহলে এখানে এ সেট কোনটা, এইচ, তাই কি না? এবার নাম্বার অফ এ কি হয়ে যাবে, বা ফেভারেবল আউটকাম কত হয়েছে, একটা। therefore the required probability কি হয়ে যাবে, যে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, তার মানে উপর হচ্ছে 1 নিচে হচ্ছে 2, ব্যাস এটাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। এবার কি আছে, 2 কয়েনকে টস করেছি। 2 coins are tossed at a time, write down the sample space, find the probability। তাহলে প্রথমত তোমাকে স্যাম্পলটা লিখতে হবে, তারপর প্রবাবিলিটি বের করতে হবে, দুটো দেওয়া আছে, 2 হেড পাওয়ার অথবা একটা হেড এবং একটা টেল পাওয়ার। তাহলে প্রথমত আমরা স্যাম্পল স্পেস লিখি, স্যাম্পল লিখলে এই দুটো আমার এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার লিখতে পারো যে when 2 coin are tossed, the sample space is, দুটো কয়েনকে টস করেছো, তাহলে কি কি পড়তে পারে, প্রথম কয়েনটা হেড পড়লো, পরের কয়েনটা তো হেড পড়লো, এটা হতে পারে। বা প্রথম কয়েনে হেড পড়লো, পরেরটাতে টেল পড়লো। বা প্রথমটায় টেল পড়লো, পরেরটায় হেড পড়লো। বা দুটোতেই টেল পড়লো। তাই না? দেখো এর বাইরে আর কোনো সম্ভাবনা নেই, দুজনে হেড দুজনে টেল, বা একটা হেড একটা টেল। এবার প্রথমে হেড পরে টেল, অথবা প্রথমে টেল পরে হেড, ব্যাস। তাহলে এগুলো হচ্ছে আমাদের পুরো স্যাম্পল স্পেস। তাহলে এন অফ এস কটা পেলাম আমরা, 4টা পেলাম। ঠিক আছে, এবার এক এক করে চলে যাও, ওই যে 1 নম্বরটা করো, 2 হেড, দুটো হেড ক জায়গায় আছে, দেখো এই যে এক জায়গায়, একমাত্র এই জায়গাটাতে আমাদের দুটো হেড আছে। তো এভাবে লিখতে পারি যে লেট এ ডিনোটস দ্য ইভেন্ট বলতে পারো, বা দ্য রেজাল্ট বলতে পারো, দ্যাট ডিনোট দ্য রেজাল্ট, আচ্ছা এখানে লিখি যে ডিনোট দ্য ইভেন্ট, হ্যাঁ এই ডিনোটস দ্য ইভেন্ট, কোন ইভেন্টটা, যাতে করে দ্যাট দ্য রেজাল্ট ইজ 2, দ্য রেজাল্ট ইজ 2 হেডস। তাহলে এ আমাদের কি হয়ে যাবে, এইচ কমা সরি এইচ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এন অফ এ কত পেয়ে যাব, 1। therefore probability আমরা কি পেয়ে যাব, probability of a হচ্ছে আমাদের n of a by n of s, মানে 1/4। ঠিক আছে, একইভাবে let b denotes the event that the result
ইজ কি ওয়ান হেড অ্যান্ড ওয়ান টেল, ওয়ান হেড অ্যান্ড ওয়ান টেল। ঠিক আছে, তাহলে একটা হেড এবং একটা টেল। তাহলে একটা হেড এবং একটা টেল ক জায়গায় আছে? দেখা যায় দুই জায়গায়। এই দুই জায়গায় আমাদের কি আছে? তাহলে এখানে বিটা হয়ে যাবে একটা হেড একটা টেল, অথবা প্রথমে টেল তারপর হেড। ঠিক আছে, এটা নেব না প্রথমেরটা, কারণ প্রথমে দুটো হেড আছে। তোমাকে বলেছে একটা হেড একটা টেল, তাহলে ফার্স্ট হেডটা ক্যান্সেল। এটা নিতে পারবো না কারণ এখানে দুটোই টেল দেওয়া আছে, তোমার তো দুটো টেল প্রয়োজন নেই, তাহলে এটাও ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এন অফ বি কত থাকলো? 2। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ বি কি হয়ে যাবে? 2/4। টোটাল হচ্ছে তোমার 4, আর এখানে তোমার প্রয়োজন দুটো, তাহলে 2/4, বা যেটা কাটাকাটি করে আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার কি দেওয়া আছে? বলছে একটা ডাইকে থ্রো করা হয়েছে। এ ডাই ইজ থ্রোন। ডাই বলতে লুডো ছক্কা। তাহলে একটা ডাইকে থ্রো করা হয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রেজাল্ট উইল বি 6 পড়তে পারে, মাল্টিপল অফ 2 পড়তে পারে, বা 7 পড়তে পারে। আমি আর ল্যাঙ্গুয়েজ গুলো লিখছি না, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ যেভাবে আমি আগের করে লিখিয়েছি এইখান থেকে মোটামুটি এই টাইপেরই ল্যাঙ্গুয়েজ গুলো লিখে নেবে। তাহলে এস হচ্ছে আমরা স্যাম্পল স্পেসকে কি পড়তে পারি? যখন একটা লুডো ছক্কাকে তুমি ফেললে তার 6টা আউটকাম থাকে, যে হয় 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6, এর বাইরে কিছু পড়তে পারবে না। তাহলে এন অফ এস হচ্ছে তোমার 6, 1 2 3 4 করে টোটাল কটা? 6টা আছে। তাহলে নাম্বার অফ আউটকাম হচ্ছে টোটাল 6খানা। এবার তোমার দরকার 6, তো ধরে নাও এ হচ্ছে সেই ইভেন্টটা, the result will be 6, তাহলে এ কি হয়ে যাবে? অনলি 6। তাহলে এন অফ এ কি হয়ে যাচ্ছে তোমার? 1। এর মধ্যে কটা পয়েন্ট আছে বা কটা এলিমেন্ট আছে? একটা এলিমেন্ট, তাহলে নাম্বার অফ এ হচ্ছে 1। তাহলে প্রবাবিলিটি অফ এ হবে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, তাহলে 1/6। মাল্টিপল অফ 2, ধরো না বি হচ্ছে সেই ইভেন্টটা যাতে করে যা রেজাল্ট উইল বি মাল্টিপল অফ 2। 2 এর মাল্টিপল এখানে কি কি আছে? 2 4 6, 2 4 6, কটা আছে এখানে এলিমেন্ট? টোটাল 3টে এলিমেন্ট, তাহলে নাম্বার অফ বি হচ্ছে তোমার 3টে। তাহলে প্রবাবিলিটি অফ বি হচ্ছে তোমার নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস, মানে 3/6, তার মানে 1/2। একইভাবে সি কি পেয়েছে? শুধুমাত্র 7 পেতে হবে, তাহলে তার রেজাল্ট উইল বি 7। কিন্তু এটা কখনোই পসিবল না, তাই না? তোমার হচ্ছে তুমি একটা লুডো ছক্কাকে ফেলবে এবং তোমার সেখানে 7 আসবে, এটা কখনোই পসিবল না। তাহলে নাম্বার অফ সি হচ্ছে 0, এটা কখনো যদি পসিবল না, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি 0, বা এটা বলতে পারে ইম্পসিবল একটা ইনফিনিট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পি অফ সি 0 হবে, 0/something 0। এবার দেখো 2 ডাই থ্রো করেছে, আগেরটা ছিল একটা ডাই, এখানে আমরা দুটো ডাইসকে থ্রো করছি। রাইট ডাউন স্যাম্পল স্পেস প্রথমত লিখতে হবে, তারপর বাকি প্রবাবিলিটি গুলো খুঁজতে হবে। মেন হচ্ছে তোমার স্যাম্পল স্পেস, যতটুকু লিখতে পারো তোমার সলিউশন এমনিতে দেখে দেখে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ধরলাম এসটা হচ্ছে সেই স্যাম্পল স্পেস, দুটো ডাইসকে থ্রো করেছে, তাহলে 1 2 3 4 5 6, এটা একটা, আবার 1 2 3 4 5 6। প্রথম ডাইসও এগুলো পড়তে পারে, পরের ডাইসও এগুলো পড়তে পারে। এবার কি কি সম্ভব? হতেই পারে প্রথমে 1 পড়লো, পরে 2 1 পড়লো, বা প্রথমে 1 তারপরে 2, প্রথমে 1 তারপরে 3, প্রথমে 1 তারপরে 4, এইভাবে একটাকে ফিক্স রেখে বাকিগুলোকে ভ্যারি করা। তাহলে হতে পারে যে প্রথমে একটাতে 1 পড়লো, দুটোতে 1,
বা একটাতে 1 পড়লো আর একটাতে 2 পড়লো, বা প্রথমে 1 পড়লো তারপর 3 পড়লো, একইভাবে 1 পড়লো 4 1 5 1 6, ঠিক আছে। আবার প্রথমে তো 2 পড়লো, 2 এর সঙ্গে 1 কে নাও, 2 এর সঙ্গে 2 কে নাও, 2 এর সঙ্গে 3 কে নাও, 2 এর সঙ্গে 4 কে, 2 এর সঙ্গে 5, 2 এর সঙ্গে 6, সেম ভাবে সবগুলোকে লিখে নাও। 3 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 3, 3 এর সঙ্গে 4, 3 এর সঙ্গে 5, 3 এর সঙ্গে 6, 4 এর সঙ্গে 1, 4 এর সঙ্গে 2, 4 3, 4 4, 4 5, 4 6, 5 1, 5 2, 5 3, 5 4, 5 5, 5 6, 6 1, 6 2, 6 3, 6 4, 6 5, 6 6, এতগুলো আমরা টোটাল কি পাবো? আউটকাম পাবো। ঠিক আছে, তাহলে নাম্বার অফ এস কটা হবে? এদিকে 6টা, এদিকে 6টা, গুণ করলে 36টা। বা এটা তুমি কি করে পেতে পারো? এটাকে এইভাবে পাবে, দেখেন দেখো মাত্র 2টো ছিল বলে আমি কিন্তু লিখতে পারলাম, 3টে হয়ে গেলে লিখতে পারবো না, বা 4টা হয়ে গেলে তখন লিখতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করবো? এখানে দেখো প্রথমে কতগুলো পসিবিলিটি, একটার জন্য পসিবিলিটি যত তার টু দি পাওয়ার n করে দেবে। ঠিক আছে, মানে তোমার একটার জন্য পসিবিলিটি 6, দুটো ডাইস পাওয়ারে 2, মানে ব্যাপারটা এরকম বলতে পারো যে নাম্বার অফ এস যখন বেশি হয়ে যাবে তখন তোমার হচ্ছে গিয়ে আউটকাম ফর 1 টু দি পাওয়ার n, যতগুলো নিচ্ছে তুমি সেম টাইপ। ঠিক আছে, এটা জাস্ট আমি নিজের মতো করে ফর্মুলাটা বললাম, এটাকে এভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে তোমার হচ্ছে একটার জন্য আউটকাম 6 এবং তুমি দুটো ডিভাইস নিয়েছো তাই হচ্ছে পাওয়ারে 2, মানে এখানে 36 হয়ে গেল। এবার চলো একটা 1 নম্বর 2 নম্বর করে করি। এক একটা কি বলছে, দেয়ার উইল বি এ ডাবল 6, তাহলে এই হচ্ছে একটা ইভেন্ট যাতে করে তুমি ডাবল 6 পাবে। খোঁজো ওখানে পুরোটাই, ডাবল 6 একটাই আছে, সেটা হচ্ছে এইটা, তার মানে 6, 6। তাহলে n অফ a হচ্ছে তোমার 1, তাহলে therefore probability of a কি হয়ে যাবে? n of a by n of s, 1/36। তারপরটা কি আছে? there will be no 6, যাতে সেখানে কোনো রকম কোনো 6 না থাকে। 6 নেই এরকম কোথায় কোথায় আছে দেখো, যদি আমি এই লাইনটাকে পুরোটাকে বাদ দিই, এই লাইনটাকে পুরোটাকে বাদ দিই, আর দেখো কোথাও কোনো রকম 6 নেই, একমাত্র এই দুটো লাইনেই 6 ছিল। তাহলে এখানে 3টে আর এখানে তোমার হচ্ছে 3টে, তোমার সরি 5টা দিয়ে 5টা, তাহলে 25টা। তাহলে একইভাবে বিটাকে ধরবে সেই ইভেন্ট যাতে করে সেখানে কোনো রকম কোনো 6 নেই, তাহলে বি হচ্ছে তোমার বা নাম্বার অফ বি, আবার পুরোটাকে লেখার দরকার নেই অত বড় কষ্ট করে, জাস্ট লিখে দেবে যে বিটা হচ্ছে সেই ইভেন্ট দ্যাট দ্য রেজাল্ট উইল বি নো 6, তাহলে নাম্বার অফ বি হচ্ছে তোমার 25। ঠিক আছে, ছোটখাটো হলে লিখবা, অত বড় হলে আবার লেখার প্রয়োজন নেই, কারণ অলরেডি আমাদের স্যাম্পলে লেখা গেছে, তো বারবার একই জিনিস রিপিট করার কোনো প্রয়োজন নেই। তাহলে নাম্বার অফ বি হচ্ছে আমাদের 25, তাহলে প্রবাবিলিটি অফ বি 25/36।
তারপরটা আছে there will be at least one 6. at least one মানে হচ্ছে যে মিনিমাম একটা থাকতে পারে বা একের বেশি থাকতে পারে। 6 না থাকলে নিবই না, কিন্তু 6 থাকলে সেটাকে নেব। সেটা একটা 6 থাকতে পারে বা তোমার হচ্ছে কি একের বেশিও 6 থাকতে পারে। যেমন দেখো এখানটায় তোমার তখন যে লাইনটা বাদ দিয়েছিলাম সবগুলোতে একটা করে 6 ছিল এই অবধি, এখানেও সবগুলোতে একটা করে 6 ছিল, আবার এখানে দেখো দুটোই 6 ছিল। তাহলে মিনিমাম একটা 6 বা তার বেশি 6, মানে কত 6 যেন ইনক্লুড থাকে একমাত্র সেই টার্মগুলোকেই নেব। তাহলে এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7, 8, 9, 10, 11, টোটাল 11টা টার্ম আছে যেখানে মিনিমাম একটা হলেও 6 আছে। ঠিক আছে, 6 না থাকলে টার্মগুলোকে নেওয়া যাবে না। তাহলে এখানটায় তোমার হচ্ছে যদি সি হয় সেই ইভেন্টটাতে the result will be at least 1 6, সেই ক্ষেত্রে n of c হচ্ছে তোমার 11। তাহলে probability of c হচ্ছে 11/36। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, প্রবাবিলিটি গুলোকে বের করতে হবে। এবার এখানে চলে আসছে টাইপস অফ কার্ড। আমাদের যে তোমার হচ্ছে কি তাস যেগুলোকে বলি আমরা, ওখানে টোটাল কি থাকে, টোটাল থাকে 52টা কার্ড। এবার এই 52টা কার্ডের মধ্যে আবার অনেক রকম ডিভাইড থাকে বা তোমার হচ্ছে কি অনেক রকমের ভাগ থাকে। প্রত্যেকটা ভাগের নাম আমাদের জানতে হবে, কারণ আমাদের এখান থেকে কিছু কার্ড ড্র করতে হবে, তাই না? টোটাল থেকে 52টা, 52টার মধ্যে 26টা কার্ড থাকে তোমাদের লাল রঙের, আর বাকি 26টা কার্ড থাকে তোমাদের কালো রঙের। পুরো হাওয়ায় উঠে যাচ্ছে। তাহলে 52টা কার্ডের মধ্যে 26টা থাকে লাল কার্ড, 26টা থাকে কালো কার্ড। 26টার মধ্যে আবার 13টা থাকে ডায়মন্ড শেপের আর 13টা থাকে হার্ট শেপের। আর এই 26টা কালোর মধ্যে 13টা থাকে ক্লাব শেপের, 13টা থাকে স্পেডস। ঠিক আছে, এই 13টা যে আছে 13টার মধ্যে আবার প্রত্যেকটা 13, মানে এখানে 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 4টা ভাগের মধ্যে 4টা 13র মধ্যেই 4টা কার্ড থাকে এরকম, একটা এস, একটা জ্যাক, একটা কুইন, একটা কিং, প্লাস 9টা থেকে নাম্বার কার্ড। ঠিক আছে, এটা তোমাদের ছবিটা দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। এখানে হয়তো লেখাটা পরিষ্কার নাও হতে পারে, যদি একটা স্ক্রিনশট নাও। নামগুলো এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, এখানে জাস্ট দেখে নাও। এই যে ব্ল্যাক হচ্ছে ক্লাব এবং স্পেড, আর ডায়মন্ড আর হার্ট এই দুটো হচ্ছে তোমাদের রেড। ঠিক আছে, তার মধ্যে দেখো আবার খেয়াল করে এই যে 2 থেকে 10 অব্দি 9টা নাম্বার কার্ড দেওয়া আছে। একটা আছে এস, একটা জ্যাক, একটা কুইন, একটা কিং। প্রত্যেকটা কার্ডের মধ্যে থাকবে একটা এস, একটা জ্যাক, একটা কুইন, একটা কিং। বুঝা গেল? প্রত্যেকটা টাইপের কার্ডের মধ্যে থাকবে। তার মধ্যে যদি পুরো 52টা কার্ডের আলোচনা করো তুমি, পুরো 52টা কার্ডের মধ্যে এস হচ্ছে 4টা, জ্যাক 4টা, কুইন 4টা, কিং 4টা। বুঝা গেল? টোটাল 52টার মধ্যে সবগুলো 4টা 4টা করে, এস 4টা, জ্যাক 4টা, কুইন 4টা, কিং 4টা। তার মধ্যে তো 4টার মধ্যে ভাগ আছে, এবার 4টার মধ্যে দুটো লাল রঙের, দুটো কালো রঙের। লালের মধ্যে কেউ ডায়মন্ড, কেউ হার্ট, কালার মধ্যে কেউ ক্লাব, কেউ স্পেড। ব্যাস, তাহলে এই হচ্ছে তোমাদের ক্লাব, তোমাদের হচ্ছে কার্ডের টাইপস গুলো, যেগুলোকে জানতে হবে ভালো করে। ঠিক আছে, এবার চলো আমরা যাই কোশ্চেনের দিকে। কি বলেছে, from a pack of 4 cards drawn at a random, find the probability that 2 of them will be red and other 2 will be black. তাহলে তোমার কাছে টোটাল 52টা কার্ড ছিল, প্যাক অফ কার্ড মানে তুমি বুঝে নেবে 52টা। ঠিক আছে, 4টা টাইপের কার্ড আছে, ওখান থেকে তুমি কি করেছো, 4 কার্ড আর ড্রন, 4টে কার্ড নিয়েছো। টোটাল তোমার কাছে এক প্যাকেট, তার মানে 52টা কার্ড ছিল, সেখান থেকে তুমি 4টা কার্ড নিয়েছো। 4টা কার্ড নিতে পারবে কত রকম ভাবে, 4টা কার্ড নিতে পারবে কত রকম ভাবে। তুমি হতেই পারে 4টে নিয়ে নিয়েছো, এই 4টা নিয়েছো, এই 4টা নিয়েছো, এবার নিতে পারো।
বা হতে পারে যে এখান থেকে 4টা নিয়েছো, কিন্তু এখানে তোমাকে বলেছে যে কোনো 4টা, তোমার এখান থেকে র্যান্ডমলি 4টা নিতে পারো, তাহলে অনেকগুলো টাইপস হবে, এতগুলোকে লেখা পসিবল না। তুমি যদি লিখতে চাও তাহলে এটা কখনোই পসিবল না যে 52টা কার্ডকে তুমি 4টা করে লিখবে। তাহলে আমি এখানে নাম্বার অফ আউটকাম কি করে পাবো? নাম্বার অফ আউটকাম পাওয়ার জন্য এখানটা তাহলে একটা টেকনিক আছে। কিরকম টেকনিক? টেকনিকটা হলো যে আমরা টোটাল আছে 52টা, এখানে যে এনসিআর বা এনপিআর এর ফর্মুলা গুলো হয় আমরা কি করব, ওই ফর্মুলা গুলো ইউজ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফর্মুলা ইউজ করার পরে তাহলে এইভাবে লিখছি এটা, let S be the sample space তাহলে from 52 cards 4 cards can be drawn যেটাকে আমরা নাম্বার অফ এস বলবো। এখানে দেখো 52টা কার্ডের মধ্যে থেকে তুমি চুজ করছো 4টা কার্ড, 52টা কার্ডের মধ্যে চুজ করছো 4টা, এত ওয়েতে এত রকম ভাবে তুমি চুজ করতে পারো। ঠিক আছে, যখন অনেকগুলো ব্যাপার আসবে, চুজ করার ব্যাপার আসবে, তখন আমরা এই ফর্মটা ইউজ করবো যে 52টা কার্ডের মধ্যে 4টা কার্ড চুজ করছি আমরা এত রকম ভাবে। হয়ে গেল। আর হচ্ছে কি, এবার let A be the event that the result will be two red and other two are blacks. Other two will be black. তাহলে n of a, তাহলে এখানে আমরা সবগুলো কিন্তু নাম্বার দিয়ে কথা বলবো। যখন অনেকগুলো হয়ে যাবে তখন আর স্যাম্পল স্পেসটাকে বা আউটকামকে লেখা দরকার নেই, জাস্ট আমরা n of দিয়ে করব। এবার দেখো তুমি কি করছো, এখানে আরেকটা ব্যাপার এই যেটা খেয়াল রাখবে, and আছে, কখনো থাকে and কখনো থাকে or, and অথবা or। মনে রাখবে যে and থাকলে কি হবে, গুণ হবে। এই জিনিসটা মনে রাখো যে এটা কোন কালারতে লিখি, মনে রাখবে যে and থাকলে গুণ হবে আর or থাকলে যোগ হবে, এ দুটো খেয়াল রাখবে। and থাকলে গুণ, or থাকলে যোগ। তাহলে এখানে and আছে তাহলে গুণ হবে, তাহলে প্রথমে দুটো রেড কার্ড নেব, গুণ চিহ্ন দিয়ে দুটো ব্ল্যাক কার্ড নেব। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের রেড কার্ড করা থাকে 26টা, সেই 26টার মধ্য থেকে দুটোকে চুজ করব। টোটাল এমনি 52টার মধ্যে তোমার লাল কার্ড প্রয়োজন, তো লাল কার্ড থেকে 26টা, কালো কার্ড থেকে 26টা, টোটাল লাল কার্ড 26টার মধ্যে থেকে চুজ করব দুটো, এবং মানে গুণ, আবার বাকি যে কালো 26টা থাকলো সেই 26টা থেকে দুটো চুজ করব। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ধরুন রেড এর জন্য, এটা তোমার হচ্ছে ব্ল্যাক এর জন্য। ঠিক আছে, তাহলে রেড কার্ডের জন্য আমরা কি করতে পারছি, টোটাল 26টা, তার মধ্যে থেকে দুটো চুজ করব। একইভাবে ব্ল্যাক টোটাল 26টা, তার মধ্যে থেকে দুটো চুজ করব। তাহলে হয়ে গেল। তাহলে therefore probability of A কি হয়ে যাবে, n of A by n of S। তাহলে 26C2 into 26C2 by 52C4। ঠিক আছে, এইটা হচ্ছে রেজাল্ট। এবার এটা দেখো তোমরা হচ্ছে গিয়ে নর্মালি তো করেছো, এটা তোমরা কিভাবে করতে পারবে, ক্যালকুলেটর সাহায্যে করে নিতে পারবে। ঠিক আছে, তোমরা যেহেতু বিএসসি তে ক্যালকুলেটর অ্যালাউ থাকে, তোমরা এটাকে ক্যালকুলেটর সাহায্যে হিসাব করে নেবে। নর্মাল হাতে করতে গেলে এটা বড় হবে, এটা চাইলে লিখতে পারো 26C2 মানে হচ্ছে তোমার 26 25 by 2
এটাও তাই 26 25 বাই 2 আর এটাও তোমার হচ্ছে 52 51 50 49 বাই 4। ঠিক আছে, দরকার নেই এত কিছু ভাঙার কোনো প্রয়োজন নেই। তোমরা এখানে কি করবে, ডিরেক্টলি তোমাদের ক্যালকুলেটর সাহায্যে বের করে নেবে, যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। Find the probability that a particular bridge player will get all 4 aces. তাহলে একটা তোমাকে প্রবাবিলিটি খুঁজতে হবে যাতে করে কি হচ্ছে যে ব্রিজ প্লেয়ার মানে কি বলতো, তার মানে 4 জন খেলছে। ব্রিজ প্লেয়ার মানে 4 জন, তার মানে প্রত্যেকে গেছে 13টা করে কার্ড থাকবে। ঠিক আছে, যেমন তাস খেলা হয় না, 4 জন করে খেলছে, সেটা হচ্ছে ব্রিজ প্লেয়ার। A particular bridge player will get 4 aces. টোটাল 13টা কার্ডের মধ্যে ধরে নাও 4 জন খেলছে তোমার এখানে, এটা 1 নম্বর, এটা তোমার 2 নম্বর, এটা তোমার 3 নম্বর প্লেয়ার, এটা তোমার 4 নম্বর প্লেয়ার। ধরে নাও 1 নম্বর প্লেয়ার কি পেয়েছে, 4টা এস পেয়েছে, 4টা এ পেয়ে গেছে। টোটাল 13টা কার্ড, তাহলে বাকি থাকবে 9টা কার্ড। 9টা কার্ড অন্য কিছু হবে, আদার্স। এস বাদ দিয়ে বাকি আদার গুলোর মধ্যে 9টা কার্ড হবে। ঠিক আছে, তাহলে টোটাল তোমার 4টা এস, তার মধ্যে 4টা এস ও পেয়ে গেছে। তার সঙ্গে বাকি যে থাকলো, চলে যাও ব্যাকে, যে এই 4টা এস কে বাদ দাও। টোটাল 52টা থেকে এই 4টাকে বাদ দিলে আমার থাকবে 48টা। এই 48টা কার্ডের মধ্যে থেকে বাকি 9টা কার্ড ও পেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের নাম্বার অফ এস কি হবে, সবাই দেখো 13টা, এর কাছে টোটাল 13টা, এর কাছে টোটাল 13টা, এর কাছে টোটাল 13টা, এর কাছে টোটাল 13টা। তাহলে এমনি তুমি কি করছো, 52 কার্ডকে থেকে যে কোনো 13টা চুজ করছো। আমার শুধুমাত্র পার্টিকুলার এখানে আলোচনা করবো। তাহলে 52টা কার্ডের মধ্য থেকে তুমি যে কোনো 13টা কার্ড চুজ করছো। তাহলে এই ক্ষেত্রে এন অফ এস কি হবে, তাহলে লিখতে পারো যে ফ্রম এ প্যাক অফ 52 cards, 30 cards can be drawn. আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, তার আগে ব্রিজ প্লেটটা লিখে নাও। হ্যাঁ, ব্রিজ প্লেটটা কিভাবে ওরা কত করে কার্ড পাবে সেটা লিখতে হবে। এভাবে লিখো না, from a pack of 52 cards, each player will get 30 cards. ব্যাস, তাহলে 30 cards can be drawn কত ওয়েতে, এখানে নাম্বার অফ এস করে দিচ্ছি, 52টা থেকে চুজ করবে যে কোনো 13টা, এত ওয়ে। ঠিক আছে, এবার ধরে নাও এ হচ্ছে কি, এ হচ্ছে ধরুন তোমার সেই কার্ডটা বা সেই ইভেন্টটা যাতে করে 4টা থাকবে এস এবং বাকি থাকবে 9টা আদার কার্ড। তাহলে এ, let A be the event that 4 cards will aces and 9 are other cards. এখানে দেখো তোমার তো অর নিতা 4টা অথবা 9টা, তাহলে কিন্তু 13টা হচ্ছে না। তোমার এখানে টোটাল 13টা দরকার, তার মানে 4টা দরকার এবং 9টা দরকার, তাই না? এই জায়গাটা দেখো, তুমি ভাবতেই পারতো যেখানে অ্যান্ড নেবো নাকি অর নেবো। যদি অর নিতা মানেটা কি দাঁড়াতো, যে হয় 4টা ওই এস পাবে অথবা 9টা অন্য কার্ড পাবে। কিন্তু না, আমার তো টোটাল 13টা কার্ড দরকার, তাহলে 4টা এস কার্ড পাবে এবং বাকি 9টা অন্য কার্ড, তাহলে এখানটা অ্যান্ডই লাগবে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ এ কি হবে,
টোটাল এস কার্ড কত থেকে? চারটা থেকে চুজ করে নিয়েছে চারটাই। টোটাল নাম্বার তোমার হচ্ছে এস কার্ড থেকে চারটা থেকে চারটে ও চুজ করে নিয়েছে, এবং বাকি 9টা কার্ড, 9টা কার্ড চুজ করবো কোথা থেকে? বাকি যে 48টা কার্ড থাকলো সেখান থেকে চুজ করবো বাকি 9টা কার্ড। প্রথম 4টা এস থেকে 4টা এস চুজ করে নিয়েছে, এবং বাকি 48টা কার্ড থেকে ও 9টা কার্ড চুজ করবে। ঠিক আছে, এইটা তাহলে পি অফ এ কি হয়ে যাবে? 4c4 ইন্টু হচ্ছে 48c9 বাই এটা 52c30। ব্যাস, এটা ঠিক আছে। এটাকে তোমরা কি করবে? ক্যালকুলেটরের সাহায্যে হিসেব করে নেবে। ব্যাস, হয়ে গেল আজকের লাস্ট কোশ্চেন। 4 cards are drawn from a full pack of playing cards. Find the probability that there is at least one ace among them. এখানে একটা জিনিস পাবে at least, একটা পাবে at most। দুটো খেয়াল রাখতে হবে যে at least বলেছে নাকি at most বলেছে। তো at most নিয়ে আজকে এক্সাম্পল নেই, at most নিয়ে আমি নেক্সট দিন করাবো, তখন at mostটা শিখবো। আজকে জাস্ট at least থেকে শিখবো। দেখো at least মানে কি? মিনিমাম। at least one ace, হতে পারে ও একটা এস পেয়েছে, হতে পারে ও দুটো এস পেয়েছে, হতে পারে তিনটে পেয়েছে, হতে পারে চারটা এস পেয়ে গেছে। ঠিক আছে, চারটা ম্যাক্সিমাম এস তো পেতে পারে চারটা। তাহলে ওর পসিবিলিটি হয় ও একটা এস পেয়েছে, অথবা দুটো পেয়েছে, অথবা তিনটে পেয়েছে, বা ম্যাক্সিমাম ও চারটাই এস পেয়ে গেছে। ঠিক আছে, এর বাইরে কোনো পসিবিলিটি হতে পারে না। তো এখানে তোমাকে বারবার করতে হবে, একবার তুমি 1 নিয়ে করবে, একবার 2 নিয়ে করবে, একবার 3 নিয়ে করবে, একবার 4 নিয়ে করবে। এই ফ্যাক্টটা করা যেতে পারে। বা অ্যাটলিস্টের ক্ষেত্রে আমরা কি করে একটা উল্টো প্রসেস করতে পারি, যে ও একটাও এস পায়নি, মিনিমাম একটা পেয়েছে, তার উল্টো কি হবে? একটাও পাইনি, তাই কি না? যখন ওই অ্যাটলিস্টের ব্যাপারটা থাকে তখন বেশিরভাগ আমরা উল্টোটা করি। বুঝা গেল যে একটাও পাইনি, কারণ এখানে একবার, দুবার, তিনবার, চারবার, মানে এই জিনিসটা করলে তুমি, এটা চারটাকে নিয়ে করলে, এটাকে একবার তোমার হচ্ছে কি তিনটাকে নিয়ে করতে হবে, এটাকে একবার দুটাকে নিয়ে করতে হবে, এটাকে একবার একটাকে নিয়ে করতে হবে, মানে এখানে আরো 3টা টার্ম আসবে। ঠিক আছে, তাহলে এত করে টার্ম আসবে। তো তুমি এটা করতে পারো, নোট, তোমার হচ্ছে কোনো প্রবলেম হবে না, অ্যান্সার সেম দেবে। বা আরেকটা উল্টো প্রসেস করা যায়, যেটা আমি এখন দেখাচ্ছি। তাহলে আবার ওই তোমার হচ্ছে কি এন অফ এস কি হবে? আচ্ছা, এখানে 4টা কার্ড ড্র করছো তুমি, তার মানে টোটাল তোমার 52টা কার্ড থেকে তুমি চুজ করছো 4টা কার্ড। ঠিক আছে, এখানে কোথাও প্লেয়ার ফ্লেয়ার দেওয়া নেই, জাস্ট ও 4টা কার্ড চুজ করছে। এবার নাম্বার অফ এ, এটা হতে পারে যে তুমি 52টা থেকে অ্যাটলিস্ট একটা এস বলেছে, তো একটা এস চুজ করলে, সরি 52টা হবে না, কারণ টোটাল এস কার্ড তোমার 4টা, এই 4টার মধ্যে তুমি কি করলে? একটা এস কার্ড চুজ করলে। তাহলে এবং বাকি 3টে আমি লিখে দিচ্ছি, যে প্রথমত একটা এস, বাকি 3টে হচ্ছে আদার, এটা করতে পারো। দুটো এস, দুটো আদার, এটা একটা পসিবিলিটি। 3টে এস, একটা আদার, অথবা 4টা এস। ঠিক আছে, এই 4টা হচ্ছে আমাদের পসিবিলিটি, যে একটা এস চুজ করলে এবং 3টা অন্য কার্ড চুজ করলে, অথবা দুটো এস চুজ করলে এবং দুটো অন্য কার্ড চুজ করলে, অথবা 3টে এস চুজ করলে এবং একটা অন্য কার্ড চুজ করলে, অথবা 4টে কি করলে তুমি এস চুজ করলে। এবার তোমার কাছে টোটাল এস তো 4টাই ছিল, এটা সবাই কিন্তু টোটাল 4টা, তাহলে 4টা থেকে চুজ করলে একটা, এটা হতে পারে। 4টা থেকে চুজ করলে দুটো, 4টা থেকে চুজ করলে 3টে, অথবা 4টা থেকে চুজ করলে 4, এটা। 3টে আদার এস 4টা, বাকি থাকলো 48টা, তাহলে 48টা থেকে তুমি চুজ করছো 3টা, অথবা 48 থেকে চুজ করছো দুটো, অথবা 48 থেকে চুজ করছো একটা। ঠিক আছে, এবং
হয় এই কন্ডিশন, অথবা এই কন্ডিশন, অথবা এই কন্ডিশন, অথবা এই কন্ডিশন। এই চারটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন তোমার লাগবে। চারটা তো একসঙ্গে লাগবে না, কারণ চারটা একসঙ্গে নিলে এখানে চারটা চারটা 8টা 12টা 16টা, টোটাল তোমার 16টা কার্ড চুজ করা হচ্ছে। কিন্তু না, তোমার 4টা কার্ডই চুজ করতে হবে। মানে এই পসিবিলিটি গুলো থেকে তুমি যে কোনো একটা পসিবিলিটি নেবে। তাহলে অথবা ব্যাপার আসছে যে হয় এটা হবে, অথবা এইটা হবে, অথবা এইটা হতে পারে, অথবা এইটা হবে। তাহলে এই চারটার মধ্যে আবার প্লাস চিহ্ন আসবে। একটুখানি জিনিসটা ঘেঁচিয়ে গেল যদিও। আচ্ছা, আর কবে চেষ্টা করো। তাহলে এখানটায় কি হচ্ছে যে তোমার দরকার টোটাল 4টা কার্ড। তাহলে প্রথম কন্ডিশন যদি লিখি যে 4টা কার্ডের মধ্যে আমি একটা পেলাম এস, তাহলে বাকি যে 48টা কার্ড থাকলো সেখান থেকে আমি 3টা কার্ড চুজ করে নিলাম। সরি, এটা এবং এটা একটা কন্ডিশন হতে পারে। সেকেন্ড কন্ডিশন হতে পারে যে না, আমি 4টা কার্ড থেকে 2টো কার্ড এস পেয়ে গেছি এবং বাকি 2টো কার্ড কি পেলাম, আদার্স কার্ড পেলাম। এটা একটা পসিবিলিটি হতে পারে। আবার কি পসিবিলিটি হতে পারে যে 4টা কার্ড থেকে আমি 3টে কার্ডে এস পেয়ে গেছি এবং বাকি একটা কার্ড আদার্স পেয়েছি, বা আমি 4টাই এস পেয়ে গেছি। তাহলে এই 4টা পসিবিলিটি যে কোনো একটা ঘটতে পারে। তাহলে এটা অথবা এইটা, তাহলে এইটা হতে পারে, অথবা এটা ঘটতে পারে, অথবা এটা ঘটতে পারে, অথবা এটা ঘটতে পারে। ঠিক আছে, অথবা মানে অর, আর অর মানে কি বলেছিলাম, যোগ হয়। মানে 4টা যখন আলাদা ঘটনা তখন যোগ হচ্ছে, যে কোনো একটা ঘটতে পারে। এই 4টা আমার পসিবিলিটি আছে, তার মধ্যে যে কোনো একটা আমার প্রয়োজন, সবগুলোকে আমার প্রয়োজন নেই। হয় এটা, অথবা এটা, অথবা এটা, সবগুলো চলবে, কোনটাতে কোনো প্রবলেম নেই। বুঝে গেল? তাহলে এটা একটা করতে পারো। এখানে আমি অর দিয়ে আবার লেখাচ্ছি। আচ্ছা, এটা করে দিই। তাহলে এখানটায় তোমার হচ্ছে কি, তাহলে পি অফ এ কি হয়ে যাবে, এন অফ এ বাই এন অফ এস। এবার সবগুলোকে মান বসিয়ে দিয়ে যোগ করে দেবে, এক কথায় ক্যালকুলেশন করে নেবে, হয়ে যাবে। এটা একটা প্রসেস হতে পারে। অথবা আমি একটা নতুন প্রসেস করাচ্ছি। আমি ধরলাম যে ও কোনো একটা এস পায়, অ্যাটলিস্ট একটা এস পাওয়ার উল্টো হচ্ছে ও একটাও পাইনি। ঠিক আছে, তাহলে এবার ধরে নিচ্ছি আমি যে let the four cards এবার লিখতে পারো যে let b denote the result that b denote the event that the result will be no is draw. তাহলে এ আমি তোমার হচ্ছে সেই রেজাল্ট দিচ্ছি যাতে করে কোন রকম কোনো এস পাবে না। এটা হচ্ছে নো এস ড্র। বুঝে গেল? তাহলে যাতে কোন রকম ও কোনো এস পাচ্ছে না, তার ইভেন্টটাকে আমি বি নিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এন অফ বি কি হবে, ও কোনো এস নিচ্ছে না, তাহলে এস পুরোটাই বাদ। তাহলে বাকি থাকলো 48টা কার্ড। তাহলে 4টা কার্ড ও ওই 48টা কার্ড থেকে ড্র করবে, তাই কি না? তাহলে এই পোর্শনটা আমি পুরোটা বাদ দিচ্ছি, তো কোনো এস পাচ্ছেই না। এই পুরোটা বাদ মানে বাকি থাকলো তোমার এই জায়গাটা 48। তাহলে 48টা থেকে চুজ করবে যে কোনো 4টা। তাহলে এখানটায় তোমার হয়ে যাবে 48 সি। ঠিক আছে, এবার তোমার কোশ্চেনে ছিল অ্যাটলিস্ট, যখন আমরা এর উল্টো করব তখন এর কমপ্লিমেন্ট নিয়ে নেবো। সেটার ক্ষেত্রে উল্টো মানে কি, কমপ্লিমেন্ট। তো তাহলে সেই ক্ষেত্রে হবে therefore at the probability of at least one is, এটা হচ্ছে 1 মাইনাস probability of b, মানে কোনটা নিচ্ছি না সেটাকে মাইনাস করে দিলে টোটাল প্রবাবিলিটি থেকে, কমপ্লিমেন্ট মানে কি উল্টো, তো 1 মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস n of b by n of s, তাহলে 1 মাইনাস
48C4/52C। ঠিক আছে, দেখবে এইটা এবং এইটার রেজাল্ট সেম দেবে। তুমি যদি এটাকে করে দেখো, এটা আর এটা দুটো কিন্তু একই রেজাল্ট আসবে। ঠিক আছে, তো যে কোনো একটা তুমি করতে পারো। এটার ক্ষেত্রে কি তোমাকে 4টা কাজ নিয়ে করতে হচ্ছে, যে হয় এটা হবে অথবা ওটা হবে বা ওটা হবে বা ওটা হবে, এরকম করে অনেকগুলো। এখানে তবু 4টাতে হয়ে গেল, অনেকগুলো ক্ষেত্রে 5টা 6টা 7টা এরকম অনেক রকম আসতে পারে। ঠিক আছে, তো অতগুলো আমরা পসিবিলিটি নেওয়ার থেকে ভালো তার উল্টো নেবো। যখন দেখবে অ্যাটলিস্ট দেওয়া থাকবে তার উল্টো নেবো। বলেছে অ্যাটলিস্ট 1s, তো উল্টোটা কি কোনো এস নাই, তাহলে বাকি 48টা কার্ড থেকে আমি 4টা ড্র করবো, করার পর 1 মাইনাস করে দিলে হচ্ছে। ঠিক আছে, ব্যাস। তাহলে আজকে এই পর্যন্ত থাকো। তোমরা কোন জায়গায় যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দেওয়াই ছিল ওইখানটায়, ফাঁকা জায়গা নেই। আচ্ছা, আইট্যাবে যে আমি ভিডিওটা দিয়েছি ওখানে অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, যে তোমরা কোন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কন্ট্যাক্ট করবে। আর তাছাড়া যদি না পেয়ে থাকো তাহলে আমি আরেকবার নাম্বারে দিয়েছি 8967323652। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যে কোনো প্রবলেম পাঠাতে পারো, না অবশ্যই কোর্স রিলেটেড, এরকম র্যান্ডমলি পাঠালে হবে না। বা যদি কোর্সটাকে বাই করতে পারো বা বাই করতে চাও, তাহলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।